আজ আমরা সপ্তম শ্রেণীর বাংলা পদ্য নিয়ে আলোচনা করব। আমাদের আজকের পাঠ্য বিষয় হলো কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা চিরদিনের। চিরদিনের কবিতাটি তার ঘুম নেই কাব্যগ্রন্থের অন্তর্গত। আসো প্রথমে আমরা কবি সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে একটু জেনে নিই। বাংলা সাহিত্যের অন্যতম প্রতিভাধর ও জনপ্রিয় কবি হলেন সুকান্ত ভট্টাচার্য। তিনি কিশোর কবি নামে পরিচিত। সুকান্তের জন্ম 1926 খ্রিস্টাব্দের 15ই আগস্ট। পিতা নিবারণ চন্দ্র ভট্টাচার্য এবং মা সুনীতি দেবী। পিতার আদি বাড়ি বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার কোটালীপাড়া গ্রামে হলেও সুকান্তের জন্ম হয়েছিল দক্ষিণ কলকাতার কালীঘাটে মামার বাড়িতে। তিনি পড়াশোনা করেন বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুলে। ছোটবেলা থেকেই তার কবিতা লেখার ঝোঁক ছিল। বাংলা কবিতায় তিনি সাম্যবাদী চেতনার বিস্তার ঘটান। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, মিঠে করা ইত্যাদি। তিনি মাত্র 21 বছর বেঁচে ছিলেন, কিন্তু এই সীমিত সময়কালের মধ্যেই তিনি তার অসামান্য কবিত্ব শক্তির প্রকাশ ঘটিয়ে অশেষ খ্যাতি অর্জন করেন। তার স্বল্পস্থায়ী জীবনে লেখা কবিতাগুলি জীবনের জয়গানের মুখর। এই কবি জীবনের অবসান ঘটে 1947 খ্রিস্টাব্দের 13ই মে। আমরা যে চিরদিনের কবিতাটা আজকে আলোচনা করব তার একটু পাঠ প্রসঙ্গ প্রথমে আলোচনা করে নেব। এই চিরদিনের কবিতায় কবি একদিকে যেমন গ্রামীণ মানুষের জীবনযাপনের কথা তিনি বলেছেন বা সেই ছবি তিনি এঁকেছেন, তার সঙ্গে অপরদিকে দুর্ভিক্ষ কবলিত সাধারণ মানুষের পুনরায় বেঁচে ওঠার স্বপ্ন দেখিয়েছেন। কবির স্বপ্নের ক্যানভাসে ভেসে ওঠে তার জন্মভূমি বাংলার লাজুক গ্রামের কথা, যেখানে তাল গাছের সারি জোড়াদিঘিকে চিনিয়ে দেয়। কৃষকদের গ্রামের অস্বাস্থ্যকর পরিবেশ এবং বাঁশঝাড়ের নীরবতা কবিকে আলোড়িত করে। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মজা নদী বর্ষায় কানায় কানায় পূর্ণ হয়। কৃষক বধূরা এখানে শাঁখ বাজিয়ে সন্ধ্যাকে স্বাগত জানায়। পরিশ্রান্ত কৃষকেরা সন্ধ্যাবেলায় বুড়ো বটতলায় গল্প গুজবে মত্ত হয়। 50-এর দুর্ভিক্ষের ছায়া এই গ্রামের উপর দিয়ে বয়ে গেলেও এই গ্রামের লোক নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। কৃষক বধূ ঢেকিতে ধান ভানে, ঠাকুমা নাতনিকে পুরনো দুঃখের দিনের গল্প শোনায়। এখানে কামার, কুমোর, তাঁতি সবাই কাজ করে। চাষি অক্লান্ত পরিশ্রমে জীবন সংগ্রামে অবতীর্ণ হয়। কৃষক বধূরা সবুজ ফসলের সমারোহে মুগ্ধ হয়। তারা জানে দুর্দিন শেষে সুদিন ফিরে আসবে। এই হলো চিরদিনের যে কবিতা আমরা আজকে আলোচনা করছি, সেই কবিতার পাঠ প্রসঙ্গ বা পটভূমি বলা যেতে পারে। এরপরে আমরা এই কবিতা থেকে আমি একটু অংশ পাঠ করে তোমাদেরকে শোনাবো। চিরদিনের, কবি সুকান্ত ভট্টাচার্য। এখানে বৃষ্টিমুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে, পথ নেই তবু এখানে যে পথ হাঁটা। জোড়া দেখি তার পাড়েতে তালের সারি, দূরে বাঁশ ছাড়ে আত্মদানের সারা। পচা জলার মশায় অহংকারী, নীরব এখানে অমর কিষান পাড়া। এই গ্রামের পাশে মজা নদী 12 মাস, বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে। গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস, এ গ্রাম নতুন সবুজ ঘাগড়া পরে। রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাকে, কিষানকে ঘরে পাঠায় যে আলপথ। বুড়ো বটতলা পরস্পরকে ডাকে, সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত। কবিতার কিছুটা অংশ আমি এখানে পাঠ করলাম। এবার এই অংশ থেকে কিছু প্রয়োজনীয় অর্থগুলো আমরা আগে একটু জেনে নেব। দেখো, বৃষ্টিমুখর শব্দটির অর্থ বৃষ্টিপতনের ধ্বনিপূর্ণ। ব্যস্ত মানে ব্যাকুল। বাঁশঝাড় অর্থাৎ বাঁশ গাছের বাগান। আত্মদান শব্দের অর্থ পরার্থে নিজের জীবন দান। নীরব শব্দের অর্থ চুপচাপ। কিষান পাড়া বলতে বোঝায় কৃষকদের বসবাসের পাড়া। মজা নদী মানে বুঝে যাওয়া নদী। ইশারা অর্থাৎ সংকেত দেওয়া। ঘাগড়া বলতে আমরা কি বুঝি? ঢিলে ঢালা গোড়ালি পর্যন্ত তোমার ঝুলযুক্ত পরিধেয়।
স্বাগত শব্দের অর্থ অভিবাদন জানানো। সান্ধ্য অর্থাৎ সন্ধ্যাকালীন। সাথে শব্দের অর্থ শঙ্খধ্বনির দ্বারা। কিষাণ বলতে আমরা কিষাণ, কৃষক বা চাষিদেরকে বুঝি। জনমত বলতে বোঝায় সাধারণ বা অধিকাংশ লোকের অভিমত। এই শব্দের অর্থগুলো তোমরা কিন্তু ভালো করে মন দিয়ে শুনবে এবং পড়বে। এবার দেখো, এই ছোট ছোট অংশ নিয়ে আমরা একটু আলোচনা করব। আবার একটু অংশ পাঠ করে নেব। এখানে বৃষ্টিমুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে, পথ নেই তবু এখানে যে পথ হাঁটা। জোড়া দিঘি তার পাড়েতে তালের সারি, দূরে বাঁশ ছাড়ে আত্মদানের সারা। পচা জল আর মশার অহংকারী, নীরব এখানে অমর কিষণ পাড়া। এই আলোচ্য অংশটিতে কবি গ্রাম বাংলার প্রকৃতিকে তুলে ধরেছেন। বর্ষাকালে পল্লী বাংলার গ্রামকে দেখে মনে হয় লজ্জায় যেন নিজেকে লুকিয়ে রেখেছে। এখানে কোনো ব্যস্ততা নেই। গ্রাম বাংলার মানুষদের অফুরন্ত সময় প্রবহমান কর্মচাঞ্চল্যে নিয়োজিত থাকে, তাই ঘড়ির কাঁটা এখানে যেন থমকে যায়। আলোচ্য কবিতায় কবি কৃষক অধ্যুষিত গ্রামের কথা তুলে ধরেছেন। এখানে গ্রামের কোনো ব্যস্ততা নেই। বৃষ্টিমুখর গ্রামটি যেন লজ্জায় অবনত। তারা শহরের মানুষের মতো ব্যস্ততা দেখায় না। এখানে হাঁটার জন্য নির্দিষ্ট কোনো পথ হয় না, যেখান দিয়ে হাঁটা সম্ভব সেটাই পথ। সবুজ মাঠই মানুষকে পথ চিনিয়ে দেয়। জোড়া দিঘির পাড়ে তালের সারি আর বাঁশঝাড়ের নির্বৃত্ত আত্মদান কবির হৃদয়কে শিহরণে জাগিয়ে তোলে। বাঁশঝাড়, জোড়াদিঘি, তালের সারি গ্রামগুলিকে অলংকারের মতো সাজিয়ে রাখে। পচা জল আর মশার অত্যাচারে গ্রামগুলি রোগ জর্জর, নীরব। পচা জল আর মশার কামড় তাদের যেন নিত্য সঙ্গী। এর পরের অংশ দেখো, এই গ্রামের পাশে মজা নদী 12 মাস, বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে। গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস, এ গ্রাম নতুন সবুজ ঘাগরা পরে। রাত্রে এখানে স্বাগত সান্ধ্য শাখে, কিষাণকে ঘরে পাঠায় যে আলপথ। বুড়ো বটতলা পরস্পরকে ডাকে, সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত। এই অংশে বর্ষায় বাংলাদেশের রূপ বর্ণনা প্রসঙ্গে কবি উত্থাপিত করেছেন। বাংলাদেশে বর্ষা আসে বীরের মতো। মরে যাওয়া নদী নালা, খাল বিল বর্ষার জলের ফলে কি হয়, টইটম্বুর হয়ে ওঠে। তখন নদীর জল পার উপচে গ্রামকে ভাসিয়ে দেবে মনে হয়। নদী ভয়ঙ্কর রূপ ধারণ করে, অর্থাৎ সে যেন বিদ্রোহ ঘোষণা করে। আলোচ্য অংশে বঙ্গ প্রকৃতি রূপের একটি বিশেষ দিক প্রকাশের সঙ্গে সঙ্গে অফুরন্ত প্রাণ শক্তিতে ভরপুর গ্রামের মানুষদের জীবনী শক্তি আর শ্রমকে সম্মান জানানো হয়েছে। এখানে মজা নদী বর্ষার জলে ভয়ঙ্কর রূপ ধারণ করে তো, আর বর্ষার মরা নদীতে জলের ধারা মানুষকে বিপদ সংকেত দেয়। তবুও আবার এই গ্রাম জেগে ওঠে। সবুজ ফসলের ঘাগরা পরে এই গ্রাম যেন সেজে ওঠে। গ্রামগুলি যেন সবুজ ঘাগরা পরে পরে সেজে উঠতে থাকে সব সময়। গোয়ালে সবুজ ঘাস দেখা দেয়, আর রাত্রিকে স্বাগত জানানোর জন্য চারিদিকে সন্ধ্যার সময় মঙ্গল শঙ্খ বেজে ওঠে। কৃষকরা ঘরে ফেরে আলপথ ধরে। বটতলার সান্ধ্যকালীন জমায়েত জড়ো হয়। বুড়ো বটতলা যেন মানুষকে ডাকে তার ছত্রছায়ায়। পরিশ্রান্ত কৃষকরা সন্ধ্যাবেলায় বুড়ো বটতলায় গল্পগুজবে মত্ত হয়। এই কবিতায় কিশোর কবি সুকান্ত তার হৃদয়ে পল্লী বাংলার প্রকৃতির স্পর্শ অনুভব করেছেন। তার উপলব্ধিতে স্বভাবতই উঠে এসেছে বাংলার চিরনতুন চিরসবুজ গ্রাম প্রকৃতির দৃশ্য। কবি সুকান্ত ভট্টাচার্য এই বাংলায় জন্মগ্রহণ করেছেন। তার সঙ্গে বঙ্গ প্রকৃতির সম্পর্ক সুনিবিড়। তাই কবির চিরন্তন হৃদয়ে বঙ্গ প্রকৃতির স্নাতধারা প্রবাহিত হয়েছে। এর পরের অংশটা দেখে নাও তোমরা। এখানে কি বলতে চাওয়া হয়েছে দেখো, একটু আমি পাঠ করে শোনাবো তোমাদের। দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে এ গ্রামের লোক আজও সব কাজ করে। কৃষক বধূরা ঢেকিকে নাচায় পায়ে, প্রতি সন্ধ্যায় দ্বীপ জ্বলে ঘরে ঘরে। রাত্রি হলেই দাওয়ার অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে, কেমন করে সে আকালেতে গতবারে চলে গেল লোক দিশাহারা দিকে দিকে। এখানে সকাল ঘোষিত পাখির গানে
কামার কুমোর তাঁতি তার কাজে জোটে, সারাটা দুপুর ক্ষেতের চাষির কানে একটানা আর বিচিত্র ধ্বনি ওঠে। হঠাৎ সেদিন জল আনবার পথে কৃষক বধূ সে থমকে তাকায় পাশে, ঘোমটা তুলে সে দেখে নেয় কোনো মতে সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে। এবার এই অংশ থেকে আমি একটু তোমাদের প্রয়োজনীয় অর্থগুলো একটু বলবো, সেগুলো একটু তোমরা ভালো করে মন দিয়ে শুনবে। দেখো, ঢেকি শব্দের অর্থ ধান ভান বা যন্ত্র বিশেষ, দাওয়া মানে বারান্দা বা রোয়াক বোঝায়। আকাল শব্দের অর্থ দুর্ভিক্ষ বা দুঃসময়। দিশাহারা বলতে বোঝায় দিগ্ভ্রান্ত কিংকর্তব্য বিমূঢ়। আবার ঘোষিত শব্দের অর্থ প্রচারিত। ধ্বনি শব্দের অর্থ শব্দ বা রব। এই শব্দের অর্থগুলো কিন্তু তোমরা মন দিয়ে পড়বে। এরপরে দেখো, একটু যে ছোট ছোট অংশগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, তার জন্য একটু পাঠ করা দরকার আছে। দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে এ গ্রামের লোক আজও সব কাজ করে। দেখো, এখানটা থেকে একটু আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। এই চিরদিনের কবিতায় কবি সুকান্ত ভট্টাচার্য পল্লী বাংলার প্রকৃতি চিত্রের পাশাপাশি তোমার গ্রামীণ মানুষের জীবন সংগ্রামের কথা তুলে ধরেছেন। এ প্রসঙ্গে এসেছে গ্রামীণ মানুষের জীবনযাত্রা এবং দুর্ভিক্ষের অভিশাপ মুক্ত হয়ে কিভাবে তারা জীবন যুদ্ধে সামিল হয়েছে সেসব কথা। শস্য শ্যামলা এই বাংলা 1943 খ্রিস্টাব্দে ভয়ঙ্কর দুর্ভিক্ষের কবলে পড়ে। গ্রামের কৃষিকাজের সঙ্গে যুক্ত মানুষ দুর্ভিক্ষের কারণে দিশাহারা হয়ে খাদ্যের সন্ধানে ছুটে যায়। দুর্ভিক্ষের অবসানে তাদের দুঃখ যন্ত্রণাকে আঁচলের মতো শরীরে জড়িয়ে নিয়ে আবার সেই গ্রামের মানুষগুলো নিয়ত কাজের আনন্দে ডুবে যায়। এখানে গ্রাম বাংলার মানুষের দুঃসময়ের ছবি যেমন প্রকাশ পেয়েছে, তেমনি তা থেকে বেরিয়ে আসার পথে পাড়ি দিয়ে সংগ্রামী মানুষের জয়গানও গীত হয়েছে। এরপরে আমরা একটু পরের অংশটা একটু পাঠ করব। দেখো, কৃষক বধূরা ঢেকিকে নাচায় পায়ে, প্রতি সন্ধ্যায় দ্বীপ জ্বলে ঘরে ঘরে, রাত্রি হলেই দাওয়ার অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে, কেমন করে সে আকালেতে গতবারে চলে গেল লোক দিশাহারা দিকে দিকে। এখানে সকাল ঘোষিত পাখির গানে কামার কুমোর তাঁতি তার কাজে জোটে। এই অংশে দেখো বলা হচ্ছে কি না, এখানে কৃষক বধূরা ব্যস্ত ঘরের কাজে, তারা কঠিন পরিশ্রম করে ঢেকিতে ধান ভানে। আবার বাংলার কৃষক বন্ধুরা এক্ষেত্রে তোমার বঙ্গমাতার আর এক রূপ হিসেবে তাদেরকে ধরে নেওয়া হয়েছে, গণ্য করা হচ্ছে। আর প্রতিদিন সন্ধ্যাবেলাতে প্রদীপ জ্বলে প্রতিটা ঘরে ঘরেতে, কারণ বাড়ির মঙ্গল কামনার জন্যই। আর রাত হলে বাড়ির বারান্দাতে অন্ধকারে ঠাকুমা নাতনিকে পুরনো দুঃখের দিনের গল্প শোনায়, কিভাবে গতবারে দুর্ভিক্ষে মানুষগুলো দিশাহারা হয়ে গিয়েছিল, তারা দিকে দিকে চলে গিয়েছিল। এখানে সকালবেলায় ঘোষিত হয় পাখির কাকলিতে। বাংলার এই গ্রামগুলি সকাল ঘোষিত হচ্ছে কি পাখির গানে। এখানে কামার কুমোর তাঁতি সবাই কাজ করে। আর এই আলোচ্য কবিতায় মূলত কৃষিকাজের সঙ্গে যুক্ত মানুষ অর্থাৎ কৃষকদের জীবনযাপনের সঙ্গে কামার তাঁতি সমাজের এই সকল মানুষদেরও জীবন সংগ্রামের কথা কিন্তু উল্লেখিত হয়েছে। কারণ দেখো, কৃষক ছাড়া পল্লী বাংলায় আরো নানা পেশার মানুষ কিন্তু বসবাস করে, যেমন কামার কুমোর তাঁতি প্রভৃতি সম্প্রদায়ের মানুষ। এই কামারেরা দা কাঁচি কোদাল ইত্যাদি তাদের চাষের প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করে। আবার কুমোর মাটি দিয়ে নানা রকম জিনিস তৈরি করে। একইভাবে তাঁতি কাপড় বুনে মানুষের লজ্জা নিবারণে সাহায্য করে। এইভাবে গ্রামীণ মানুষেরা কঠোর পরিশ্রম করে তারা বেঁচে থাকে। কেমন? এর পরের অংশ একটু পাঠ করা যাক। দেখো, সারাটা দুপুর ক্ষেতের চাষির কানে একটানা আর বিচিত্র ধ্বনি ওঠে। হঠাৎ সেদিন জল আনবার পথে কৃষক বধূ সে থমকে তাকায় পাশে, ঘোমটা তুলে সে দেখে নেয় কোনো মতে সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে। এখানে দেখো যে বাংলার যে চাষিরা এই বঙ্গমাতার সন্তান, তারা মর্মে মর্মে উপলব্ধি করে বাংলার প্রকৃতির ডাক, যেখানে পাখির গান, বিচিত্র পশুর ডাক, দূরে কোথাও কৃষকদের হাঁক ডাক, আরো নানা শব্দ সবসময় চলতে থাকে। এই বিচিত্র ধ্বনি আসলে কর্মমুখরতার প্রতীক। এই যে মেহনতি মানুষ তাদের কর্মের মধ্যে এই বিগত সময়ে দুর্ভিক্ষের ভয়াবহতাকে কাটিয়ে উঠতে সক্ষম হয়। আর সেই আলোচ্য অংশে প্রাণ শক্তিতে ভরপুর সেই কর্মচঞ্চলতার বিচিত্র ধ্বনি যেন সারাটা দুপুর শোনা যায় পল্লী বাংলাতে। সারাটা দুপুর চাষির কানে হরেক রকমের ধ্বনি ভেসে যায়। চাষির কানে ভেসে আসে বিচিত্র সুর। কৃষক বধূ
ঘোমটা খুলে দেখে নেয় সবুজ ফসলকে। তারা অবাক হয়ে নতুন ফসলের সুবর্ণ যুগের স্বপ্ন দেখে। সবুজ ফসলে মাঠে যেন সুবর্ণ যুগ নেমে আসে। গ্রাম্য প্রকৃতির পাশাপাশি আলোচ্য কবিতায় কৃষিজীবী মানুষের অবিরাম কর্মমুখরতার কথা আছে। দুর্ভিক্ষে অভিশাপে মানুষ খাদ্যের অভাবে দিশাহারা, যা শুনলে আঁতকে উঠতে হয়। কিন্তু দুর্ভিক্ষ কবলিত বাংলা চাষিরা আবার সবুজ ফসল ফলিয়ে মানুষকে বেঁচে থাকার স্বপ্ন দেখায়। এদের সঙ্গে আবার যুক্ত হয় কামার, কুমোর, তাঁতি ও অন্যান্যদের কর্মপ্রচেষ্টা। সবাই মিলে সমস্ত দুঃখ কষ্ট জয় করে আবার সামনের দিকে এগিয়ে চলে। তাই সুবর্ণ যুগ বলতে কি বোঝায়? একটা বিশেষ সময় পর্বকে, যা সোনার মতো মূল্যবান মনে করা হয়েছে। কবি আন্তরিকভাবে দুর্ভিক্ষ কবলিত বাংলার আবার সুদিন ফিরে আসুক প্রত্যাশা করেছেন। কবির এই প্রত্যাশা পূরণ হয়েছে। মাঠে মাঠে সবুজ ফসল দুর্ভিক্ষ কবলিত চাষির মুখে নতুন করে হাসি ফুটিয়েছে। তারা নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছে। সবুজ ফসল মানুষের অভাব মুছে দেবে। তাই আলোচ্য অংশে কবির বিশ্বাস নিরাশার অন্ধকারকে দূরে সরিয়ে সুদিনকে স্বাগত জানিয়ে বাংলার সবুজের সুবর্ণ যুগ নেমে আসবে। কখনো কখনো সমাজ ও সভ্যতার গতি স্তব্ধ হয়ে যায়, তবুও মানুষের অক্লান্ত কর্মপ্রচেষ্টা এবং দুর্বার প্রাণ শক্তিতে তা আবার পূর্বের গতি ফিরে পায়। তাই কবি সুকান্ত ভট্টাচার্য মানুষের নিরন্তর চলাকেই তার চিরদিনের কবিতার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন। বাংলার গ্রাম্য জীবন ও নিসর্গ প্রকৃতি কবির হৃদয়কে আন্দোলিত করে। তার চিরন্তন সত্তায় চিরদিনের জন্য জেগে থাকে। মুছে না যাওয়া মানুষের ইতিকথা, দুর্ভিক্ষ, মহামারী, অনাহার কবলিত গ্রামে অকালের দিনে দেশান্তরী হওয়া মানুষের কাহিনী ঠাকুমা তার নাতনিকে শুনিয়ে চলে। কিন্তু এসব কিছুর মধ্যেও আশা চিরদিন বাঁচিয়ে রাখে মানুষকে। সেই আশার জোরেই উঠে দাঁড়ায় ভেঙে পড়া মানুষ। চাষি, কামার, কুমোর, তাঁতি সকলে আবার নতুন কর্মোদ্যমে মেতে ওঠে। ঘরে ঘরে দ্বীপ জ্বলে ওঠে এবং সন্ধ্যাকে স্বাগত জানাতে চারিদিকে মঙ্গল শঙ্খ বেজে ওঠে। বটতলার সন্ধ্যাকালীন জমায়েত জড়ো হয়। গ্রাম বাংলার এই চিরকালীন ছবি কবি হৃদয়ে ছাপ ফেলে যায়। এইভাবেই কবি সুকান্ত ভট্টাচার্য তার চিরদিনের কবিতায় গ্রাম বাংলার এক বিচিত্র ছবি তিনি তুলে ধরেছেন। কবি বলতে চেয়েছেন, জীবন শক্তি হলো ব্যর্থতার হতাশা দূরে ঠেলে জীবনকে পুনরায় প্রতিষ্ঠিত করার শক্তি। কিছু মানুষ আছে যারা কোনো কাজে ব্যর্থ হলে তা পুনরায় চেষ্টা করে না, তারা জীবন সংগ্রামে পরাজিত হয়। কিন্তু বাংলার সাধারণ শ্রমজীবী মানুষ জীবন শক্তিতে বলীয়ান। তারা কোনো বাধাকে বাধা মনে করে না, কারণ তারা মনে করে থেমে গেলে জীবনও থেমে যাবে। 1943 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষ এক চূড়ান্ত অভিশাপ হিসেবে নেমে আসে বাংলার জনজীবনে। এই দুর্ভিক্ষ ছিল অনেকটা মনুষ্য সৃষ্টি। কিছু মুনাফালোভী মানুষ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ফসল, খাদ্য সামগ্রী তাদের নিজেদের দখলে রাখে। ফলে খাদ্য সামগ্রীর অভাব সৃষ্টি হয়। অর্থের বিনিময়ে খাদ্যবস্তু মেলা দুষ্কর হয়ে ওঠে। এই দুর্ভিক্ষ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলার শ্রমজীবী সাধারণ মানুষ। প্রচুর মানুষ না খেতে পেয়ে মারা যায়, কিন্তু এত সব সত্ত্বেও তারা থেমে থাকেনি। পুনরায় জীবন শক্তিতে বলীয়ান হয়ে উৎপাদনের কাজে নিয়োজিত হয়েছে। বাংলার শ্রমজীবী মানুষের অধিকাংশই কৃষক, কামার, কুমোর, তাঁতি সম্প্রদায়ের মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ নিয়োজিত থাকে কৃষিকাজে। 1943 খ্রিস্টাব্দের দুর্ভিক্ষে বাংলার কৃষি ব্যবস্থা একেবারে ধ্বংস হয়ে গেছিল। এরকম অবস্থায় বাংলার চাষিরা আবার জলে ভিজে রোদে পুড়ে সবুজ ফসল ফলাতে শুরু করে। বাংলার কৃষিতে সুবর্ণ যুগ সূচিত হয়। এভাবে কৃষকদের সঙ্গে অন্যান্য জীবিকার সব মানুষের সম্মিলিত প্রচেষ্টায় তারা জীবনযুদ্ধে বিজয়ী হয়। তাই আমরা এতক্ষণ আলোচনা করছি কবি সুকান্ত ভট্টাচার্য কিভাবে সেই
গ্রামীণ মানুষের জীবনযাত্রার একটা নিখুঁত ছবি তুলে ধরেছেন। কৃষকদের, কামার কুমোর তাঁতি সবার জীবন সংগ্রামের কথা তিনি কত সুন্দরভাবে তিনি উপলব্ধি করেছেন এবং আমাদের সামনে একটা কবিতার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন। আর এই আশা করি তোমরা এই কবিতাটা বুঝতে পেরেছো। আর এখন আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দেব। সেই হোমওয়ার্কগুলো তোমরা কিন্তু বাড়িতে অভ্যাস করবে, প্র্যাকটিস করবে। কিছু প্রশ্ন আমি তোমাদেরকে বলবো। এই প্রশ্নগুলো তোমাদের যে অনুশীলনী বা এক্সারসাইজ আছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে প্রশ্নগুলো। তাও আমি এখানে আরেকবার তোমাদেরকে আমি বলে দিচ্ছি। কিছু একটি বাক্যে উত্তর দেবে। ছোট ছোট কিছু প্রশ্ন আছে, যেমন দেখো, প্রথম প্রশ্ন, ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় গিয়ে থেমে গেছে। পরের প্রশ্ন, তালের শাড়ি কোথায় রয়েছে। তৃতীয় প্রশ্ন, কিষাণপাড়া নীরব কেন। চতুর্থ, বর্ষায় কে বিদ্রোহ করে। পঞ্চম, কে গোয়ালে ইশারা পাঠায়। ষষ্ঠ, রাত্রিকে কিভাবে স্বাগত জানানো হয়। সপ্তমত, কোথায় জনমত গড়ে ওঠে। 8 নম্বর প্রশ্ন, ঠাকুমা কাকে কখন গল্প শোনান। পরের প্রশ্ন, কোন গল্প তিনি বলেন। 10, সকালের আগমন কিভাবে ঘোষিত হয়। 11, কবিতায় কোন কোন জীবিকার মানুষের কথা আছে। এই প্রশ্নের উত্তরগুলো ছোট প্রশ্ন হিসেবে তোমরা পড়বে। আর এরপরে এই কবিতা থেকে তোমাদের দেখবে বইতে, তোমাদের অনুশীলনীতে আছে ব্যাখ্যা করো বলে রয়েছে 12 দাগে। সেখানে বেশ কিছু তোমার সেন্টেন্সগুলো দেওয়া হয়েছে, যে সেন্টেন্সগুলো বা যে বাক্যগুলো, কবিতার যে পংক্তিগুলো খুবই ইম্পর্টেন্ট। তো সেই ব্যাখ্যাগুলো তোমরা নিজের মতো করে নিজের ভাষায় বড় প্রশ্ন হিসেবে তোমরা লেখার চেষ্টা করবে। তো আমি প্রথম প্রশ্নটা বলছি, এখানে বৃষ্টিমুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। এগুলো তোমরা কিন্তু বড় প্রশ্ন হিসেবে, ব্যাখ্যা করো হিসেবে কিন্তু করবে। দ্বিতীয় প্রশ্ন, এ গ্রামের পাশে মজা নদী 12 মাস, বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে। তৃতীয় প্রশ্ন, দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে এ গ্রামের লোক আজ সব কাজ করে। চতুর্থ, সারাটা দুপুর ক্ষেতের চাষির কানে একটানা আর বিচিত্র ধ্বনি ওঠে। আর ব্যাখ্যা করো শেষ প্রশ্ন, সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে। এগুলো তোমরা ব্যাখ্যা করো হিসেবে করবে। তোমরা কিন্তু গুছিয়ে সুন্দর করে লিখবে। এছাড়া তোমরা আরো কয়েকটা প্রশ্ন তোমরা একটু করবে। সেগুলো হলো তোমাদের এক্সারসাইজ যেগুলো আছে 11 দাগে প্রথম যে প্রশ্নটা আছে, প্রথম প্রশ্ন যেটা আছে 1 দাগে, যে এই কবিতায় বাংলা পল্লী প্রকৃতির যে বর্ণনা আছে তা নিজের ভাষায় সংক্ষেপে লেখো। কবিতাটা আমি তোমাদেরকে পড়িয়েছি, এখানকার যে পল্লী প্রকৃতির যে বর্ণনাটা আছে সেটা তোমরা নিজের ভাষায় কিন্তু লেখার চেষ্টা করবে, তাহলে কবিতার বিষয়বস্তু তোমরা কিন্তু বুঝতে পারবে। দ্বিতীয় প্রশ্নটা দেখো 11-2 দাগে, কবিতাটিতে গ্রামীণ মানুষের জীবনযাপনে যে ছবিটিতে পাও তা নিজের ভাষায় লেখো। এটাও খুব দরকারি, কারণ এখানে যে গ্রামীণ মানুষের জীবনযাপনের যে কথাটা উঠে এসেছে, আমরা যে জানতে পেরেছি, সেটা অবশ্যই তোমরা নিজের মতো করে লেখার চেষ্টা করবে। আর তৃতীয় প্রশ্নটা দেখবে 11-3-টা, যে আকাল ও দুর্ভিক্ষের প্রেক্ষাপটে মানুষের সম্মিলিত শ্রম আর জীবন শক্তি কিভাবে বিজয়ী হয়েছে কবিতাটিতে অবলম্বনে তা বুঝিয়ে দেবে। এখানে দুর্ভিক্ষের কথা, আকালের কথা তোমরা পড়েছো, কিন্তু সেক্ষেত্রে তোমরা দেখবে যে কিভাবে সেখানকার মানুষেরা, সেই কামার কুমোর থেকে চাষিরা কিভাবে তাদের পরিশ্রম বা তাদের জীবন শক্তি দিয়ে তারা কিভাবে লড়াই করেছে, জীবনযাত্রা কিভাবে জয়ী হয়েছে, সেগুলো তোমরা কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে লিখবে, কেমন? আর আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ হলো।